আমরা আমাদের মনের ওজনটা দেখবো, আমাদের মনের ওজন কত। তুমি বলতেই পারো যে মেয়েদের মনের ওজন কিন্তু হালকা। তো বলি মন ছুটাছুটি করছে, মন তো ছুটাছুটি করে না ভাই, মন তো এক জায়গায় স্থির থাকে, এক জায়গাতেই থাকে। আশা করছি সবাই ভালো ও সুস্থ আছো। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে ক্লাস 9-এর তৃতীয় চ্যাপ্টারের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক সংবহন বা সার্কুলেশন নিয়ে কথা বলতে চাই। খুবই গুরুত্বপূর্ণ এই জন্যই, কেননা এই ভিডিওর মাধ্যমে আমাদের অতীব প্রিয় একটি অঙ্গ হার্ট, মন বা দিল সম্পর্কে আমরা জানব। এছাড়াও প্রতিবারই এখান থেকে প্রশ্ন আসেই আসে এবং তার সঙ্গে সঙ্গে ছবি অঙ্কনও এখানে খুব বেশি গুরুত্বপূর্ণ। তাই অবশ্যই ব্যাপারটিকে একটু হলেও বুঝে পড়ার দরকার রয়েছে। তো চলো কথা না বাড়িয়ে আজকের এই আলোচনাটিকে শুরু করা যাক। প্রথমেই আমরা জানব সংবহন ব্যাপারটা আসলে কি। দেখো, সংবহন হলো একটা পদ্ধতি। সংবহন কি? একটা পদ্ধতি, যেই পদ্ধতির মাধ্যমে জীবের কোষে কোষে, জীবের প্রত্যেকটা কোষে কোষে, এটা হচ্ছে একটা কোষ, ধরো প্রত্যেকটা কোষে কোষে ভিটামিন, খনিজ লবণ বা খনিজ মৌলও বলতে পারো, জল, গ্যাস, গ্যাস বলতে এখানে O2, ওকে, এছাড়াও CO2, দুটোই পরিবহন হয়। তো গ্যাস, খাদ্যরস ইত্যাদি পরিবহন হয়, প্রত্যেকটা কোষে কোষে প্রবেশ করে যেই পদ্ধতির মাধ্যমে, এবং তার পাশাপাশি কোষে উৎপন্ন যে দূষিত পদার্থ, দূষিত পদার্থ, কোষে উৎপন্ন দূষিত পদার্থ নির্দিষ্ট অঙ্গে পৌঁছায়, যে পদ্ধতির মাধ্যমে, সেই পদ্ধতিকে আমরা সংবহন বলে থাকি। আরেকবার আমরা পুরোপুরি রিপিট করে নিই খুব সহজভাবে। তাহলে আমরা বলবো যে পদ্ধতির মাধ্যমে জীবদেহের প্রত্যেকটা কোষে কোষে কি ভিটামিন, খনিজ মৌল, জল, গ্যাস, খাদ্যরস ইত্যাদি পৌঁছায়, এবং কোষে উৎপন্ন যে দূষিত বর্জ্য পদার্থগুলো, সেই পদার্থগুলো নির্দিষ্ট অঙ্গে পৌঁছে যায় যে পদ্ধতির মাধ্যমে, সেই পদ্ধতিকে আমরা সংবহন বলি। দেখো, কোনো একটা পদ্ধতি সম্পন্ন হওয়ার জন্য বেশ কতগুলো অঙ্গ লাগে, অঙ্গের সমষ্টি লাগে। তো সেই অঙ্গে মিলে যেই কাজটাকে কমপ্লিট করে সেটাকে আমরা তন্ত্র বলে থাকি। অর্থাৎ সংবহন পদ্ধতি যে তন্ত্রের মাধ্যমে সম্পন্ন হয় সেটাকে আমরা কি বলবো? সংবহন তন্ত্র। বোঝা গেছে? সংবহন পদ্ধতি যে তন্ত্রের মাধ্যমে সম্পন্ন হয় সেটাকে কি বলবো? আমরা সংবহন তন্ত্র। এই যে সংবহন তন্ত্র, এখানে বেশ কিছু অঙ্গ রয়েছে। কোন কোন অঙ্গ রয়েছে? বা আমরা লিখতে পারি সংবহন তন্ত্রের উপাদান। কি লিখবো? সংবহন তন্ত্রের উপাদান। তো সংবহন তন্ত্রের উপাদানগুলো মোটামুটি 3 প্রকার। কয় প্রকার? মোটামুটি 3 প্রকার। প্রথমটা হচ্ছে রক্ত, বা যেটাকে আমরা ব্লাড বলে থাকি, রক্ত, ওকে। এরপরে হচ্ছে রক্তবাহ, ওকে। এবং নাম্বার 3 আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ, হার্ট বা মন বা হৃৎপিণ্ড, হার্ট, ওকে। তো এই হলো আমাদের সংবহন তন্ত্রের মূল যে অংশগুলো, রক্ত, রক্তবাহ এবং হৃৎপিণ্ড। প্রথমে আমরা এই রক্ত সম্পর্কে একটু জানবো, যদিও রক্ত সম্পর্কে একটা ভিডিও অলরেডি আপলোড করা হয়েছে, সেখানে আমি রক্ত নিয়ে একটু ডিটেইল কথা বলেছি ক্লাস 9-এর সিলেবাসের মতো করে। তো আজকে আমরা শুধু রক্তের একটু ধারণা নেব। রক্ত, দেখো, রক্ত হচ্ছে একটা তরল যোগকলা, যেটা হচ্ছে ভ্রূণের, আমাদের যে ভ্রূণ বা এমব্রায়ো, তার মেসোডার্ম স্তর থেকে তৈরি হয় রক্ত। এবং আমাদের রক্ত টোটাল প্রায় মোটামুটি ধরে নাও যে 5 লিটার রক্ত আমাদের শরীরের মধ্যে থাকে। এবং এই রক্তের রং লাল, তাই তো? লাল হওয়ার কারণ কি না, এখানে একটা রঞ্জক থাকে, যে রঞ্জকটার নাম কি? হিমোগ্লোবিন। এই হিমোগ্লোবিনের জন্য আমাদের রক্তের রং কি হয়? লাল হয়ে থাকে। তবে সব প্রাণীর রক্ত যে লাল হবে এমনটাও নয়। কিছু প্রাণীর রক্তের রং লাল নয়, যাদের মধ্যে কোনো রঞ্জক থাকে না। যেরকম ভাবে তুমি যদি ফড়িংকে কখনো ছোটবেলায় আমরা অনেক সময় খেলতে খেলতে ছিঁড়ে ফেলেছি, বা প্রজাপতিকে ছিঁড়ে ফেলেছি, কখনো এরকম রক্ত দেখিনি যে হচ্ছে লাল রক্ত বেরিয়েছে, তাহলে তাদের রক্তের মধ্যে কোনো ধরনের রঞ্জক পদার্থ থাকে না। আবার হচ্ছে চিংড়ির রক্তের মধ্যে হিমোসায়ানিন থাকে, যার জন্য হচ্ছে সবুজাভ হয়ে থাকে বা নীলাভ অ্যাকচুয়ালি হয়ে থাকে। তো এই হলো রক্ত সম্পর্কে ধারণা। এবং এই যে রক্ত, আমাদের রক্ত শুধুমাত্র রক্তবাহের মধ্যে পাওয়া যায় এবং হৃৎপিণ্ডের মধ্যে পাওয়া যায়। আমাদের রক্ত সব সময় রক্তবাহ এবং হৃৎপিণ্ডের মধ্যেই থাকে, কোনো ফাঁকা জায়গা থাকে না। এই জন্য আমাদের রক্ত সংবহনকে
কি বদ্ধ সংবহন বলা হয়। কি সংবহন বলা হয়? বদ্ধ সংবহন। দুই ধরনের সংবহন হতে পারে, একটা হচ্ছে মুক্ত সংবহন আর একটা হচ্ছে বদ্ধ সংবহন। বদ্ধ সংবহন কখন? যখন রক্ত সবসময় নালী দ্বারাই চলাচল করবে এবং নির্দিষ্ট অঙ্গের মধ্যেই থাকবে, কোনো ফাঁকা জায়গায় থাকবে না, তখন সেটাকে আমরা বলবো বদ্ধ সংবহন। তো আমাদের রক্তবাহ এবং হৃৎপিণ্ডের মধ্যেই সবসময় থাকে, তার জন্য আমাদের সংবহনকে কি বলা হয়? আমাদের সংবহনকে বলা হয় বদ্ধ সংবহন। সবসময় বদ্ধ অবস্থায় থাকে, রক্তবাহ এবং হৃৎপিণ্ডের মধ্যেই থাকে। আরেক ধরনের সংবহনকে বলা হয় মুক্ত সংবহন। মুক্ত সংবহন কখন? যখন রক্ত শুধুমাত্র রক্তবাহ এবং হৃৎপিণ্ডের শুধু এইটুকু জায়গার মধ্যেই থাকবে না, কোনো ফাঁকা জায়গায় ছড়িয়ে পড়বে, তখন সেটাকে মুক্ত সংবহন বলবো। যেরকম একটু আগে বললাম প্রজাপতি, ফড়িং এবং শামুক, ঝিনুক, এদের ক্ষেত্রে মুক্ত সংবহন দেখা যায়। আর বদ্ধ সংবহন যত উন্নতশীল প্রাণী রয়েছে সবার ক্ষেত্রেই বদ্ধ সংবহন লক্ষ্য করা যায়। দ্যাটস ইট। ওকে, এরপরে দেখো রক্তবাহ। আমাদের শরীরের মধ্যে বা আমাদের সংবহন তন্ত্রের মধ্যে যে রক্তবাহ রয়েছে, সেই রক্তবাহগুলোকে আমরা টোটাল 3টা ভাগে ভাগ করতে পারি। কি কি? প্রথমটা হচ্ছে শিরা। প্রথমটা কি? শিরা। এরপরে ধমনী, এরপরে রক্তজালক। এখানেও কিন্তু আমি এই যে রক্তবাহ সম্পর্কে খুব অল্প করে বলবো, কেননা আজকে আমাদের মূল আলোচনার বিষয় হচ্ছে হৃৎপিণ্ড। ওকে, তো রক্তবাহগুলো হচ্ছে 3 প্রকারের: শিরা, ধমনী, রক্তজালক। শিরা কাকে বলবো? শিরা হচ্ছে যারা সাধারণত দেহের বিভিন্ন অংশ থেকে সৃষ্টি হয়ে, বা বলতে পারো রক্তজালক থেকে সৃষ্টি হয়ে, রক্তজালক থেকে সৃষ্টি হয়ে রক্তকে হৃৎপিণ্ডে নিয়ে আসে। ধরো আমাদের এটা হচ্ছে হৃৎপিণ্ড, তো আমাদের এই যে হৃৎপিণ্ড, এই হৃৎপিণ্ডের মধ্যে যখন রক্ত নিয়ে আসবে, যেই নালী, ধরো এখানে রক্তটাকে নিয়ে আসছে, তো যেই নালীটা নিয়ে আসছে সেই নালীটাকে আমরা বলবো শিরা। তাহলে হৃৎপিণ্ডে যারা রক্তকে নিয়ে আসে তাদেরকে বলা হয় শিরা, আর যারা হৃৎপিণ্ড থেকে রক্তকে বাইরে নিয়ে যায় তাদেরকে বলবো আমরা ধমনী। একদম সহজ সরল সংজ্ঞা। দেহের রক্তজালক থেকে সৃষ্টি হয়ে রক্তকে হৃৎপিণ্ডে যারা নিয়ে আসে তাদেরকে বলবো শিরা, আর হৃৎপিণ্ড থেকে উৎপন্ন হয়ে রক্তজালক পর্যন্ত যারা নিয়ে যায় রক্তকে তাদেরকে বলবো ধমনী। বোঝা গেছে? তাহলে একটা বাইরে নিয়ে যাচ্ছে, একটা ভিতরে নিয়ে আসছে। আর এই যে ধমনী, এই ধমনী এবং শিরার মধ্যবর্তী যে সংযোগ স্থল, এই সংযোগ স্থলের এই অংশগুলোর নামই হচ্ছে রক্তজালক। বোঝা গেছে ব্যাপারটা? তাহলে যারা নিয়ে আসছে তারা শিরা, যারা নিয়ে যাচ্ছে ধমনী, এবং যারা ধমনী এবং শিরার মাধ্যমে সংযোগ স্থাপন করছে তাদেরকে বলা হয় রক্তজালক। দ্যাটস ফাইন। ওকে, আর একটু মনে রাখতে পারো, তবে এটা মেইন, এটাই মনে রাখবে। শিরার মধ্য দিয়ে সবসময় দূষিত রক্ত বহন হয়। দূষিত রক্ত মানে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, কার্বন ডাইঅক্সাইড, CO2। আর ধমনীর মধ্য দিয়ে সবসময় কি? অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন হয়। এটা হচ্ছে মনে রাখতে পারো, কিন্তু মেইন সংজ্ঞা তোমরা আপাতত মনে রাখবে, যারা নিয়ে আসে তারা ধমনী, যারা নিয়ে যায় যারা নিয়ে আসে তারা শিরা, আর যারা নিয়ে যায় তারা ধমনী। এরপরে চলো আমরা আজকে জানবো হচ্ছে হৃৎপিণ্ড। তো আমাদের যে হৃৎপিণ্ড, এই হৃৎপিণ্ডের অবস্থান থেকে শুরু করে আমরা প্রত্যেকটা পয়েন্ট এখান থেকে লিখবো। প্রথমে আমরা জেনে নিব অবস্থান। আমাদের হৃৎপিণ্ডের অবস্থান কোথায়? আমাদের হার্ট বা মনের অবস্থানটা কোথায়? আমরা তো বলি মন ছুটাছুটি করছে। মন তো ছুটাছুটি করে না ভাই, মন তো এক জায়গায় স্থিরই থাকে, এক জায়গাতেই থাকে। আর মন খারাপ হওয়ারও কিছু নেই। মন যদি খারাপ হয় তোমার, তার মানে তোমার যে হার্ট সেটা হচ্ছে আক্রান্ত হয়েছে, সেখানে ডিজিজ হয়েছে, হতে পারে হার্ট অ্যাটাক হতে পারে, ঠিক আছে, করোনারি থ্রম্বোসিস হতে পারে। তো বিভিন্ন ধরনের রোগ হতে পারে তোমার মনে, তাহলেই হচ্ছে মনের সমস্যা। আর না হলে মন কিন্তু এমনি থেকে সবসময় সুস্থই থাকে। আর মনে যদি সমস্যা হয় তাহলে কিন্তু সবচেয়ে বড় সমস্যা, হার্টের যে রোগগুলো সেগুলো অনেক বড় বড় রোগ ভাই। তো যদি তোমার মন ভালো না থাকে, খুব তাড়াতাড়ি ভালো করে নাও। ওকে, এবং তার পাশাপাশি মনকে ছুটাছুটি করতে দিও না, কারণ মন এক জায়গায় থাকলেই ভালো। মন যদি তোমার এদিক ওদিক ছুটাছুটি করে শরীরের মধ্যে, তাহলে কিন্তু বিশাল সমস্যা। তো যাই হোক, চলো আমরা আমাদের মনের অবস্থানটা দেখি। আমাদের মন কোথায় আছে? এক জায়গাতেই আছে কিন্তু ভাই, এদিক ওদিক নেই। মনের আমাদের অবস্থান বা হার্ট বা হৃৎপিণ্ডের আমাদের অবস্থান হচ্ছে, আমাদের যে দুটি ফুসফুসের মধ্যবর্তী স্থান। তাহলে দুটি ফুসফুসের মধ্যবর্তী স্থানে হচ্ছে আমাদের এই হার্ট বা মন রয়েছে, এবং কিছুটা বা ফুসফুস ঘেঁষে রয়েছে। ওকে, তাহলে আমরা আমাদের হৃৎপিণ্ডের অবস্থানটা দেখে নিলাম, বা আমাদের মনের অবস্থান দেখলাম। এবার আমাদের মনের ওজন কত? ঠিক আছে,
40-এর মন, মনে মনে এক না হইলে কি একটা গান রয়েছে। তো আজকে আমরা আমাদের মনের ওজনটা দেখব, আমাদের মনের ওজন কত। তো আমাদের মনের ওজন কারো ভারী, কারো একটু হালকা, এটা হচ্ছে একটু নির্ভর করে, মেন টু ম্যান ভেরি করে। তারপরেও আমরা যদি দেখি, তবে মেয়েদের মন ভাই বেশি হালকা, একদম এটা তোমাকে মানতেই হবে, মেয়েদের মন একটু বেশি হালকা, সেটা তুমি এখানেই দেখতে পাবে। দেখো আমাদের মনের ওজন হতে পারে 280 গ্রাম থেকে 340 গ্রাম, এটা হচ্ছে ছেলেদের মনের ওজন। এবার আমরা মেয়েদের মনের ওজন দেখব। মেয়েদের মন একটু হালকা, কিভাবে তুমি এখানে দেখো, দেখলেই বুঝতে পারবে। মেয়েদের মনের ওজন হয় 240 গ্রাম থেকে 280 গ্রাম। তাহলে তুমি বলতেই পারো যে মেয়েদের মনের ওজন কিন্তু হালকা, আর ছেলেদের কিন্তু মন একটু ভারী। এখান থেকেই তুমি বুঝতে পারছো। যাই হোক, এরপরে চলো, আমাদের যে মন, এই মনের উপরে একটা পর্দা রয়েছে, মনের উপরে একটা পর্দা রয়েছে, সেই পর্দাটার নাম হচ্ছে পেরিকার্ডিয়াম। তাহলে আবরণীটা খুব বেশি গুরুত্বপূর্ণ, অনেক পরীক্ষায় এই প্রশ্নটা এসে থাকে, সেটা হচ্ছে এএনএম জিএনএম হোক বা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম হোক। তো হার্টের যে আবরণী, সেটার নাম কি? সেটার নাম হচ্ছে পেরিকার্ডিয়াম। কি নাম? পেরিকার্ডিয়াম। এবার দেখো, আমরা আমাদের হার্টের এবার বিভিন্ন অঙ্গগুলো দেখার চেষ্টা করব। তার জন্য আমরা আমাদের হার্টের একটু ছবিটা এঁকে নিই। দেখো, আমাদের হার্ট অনেকটা হচ্ছে কলার মোচার মতো, অনেকটা হচ্ছে কলার মোচার মতো, ওই দিকটা হচ্ছে বাঁকা বেঁকে ওই দিকে আছে, ঠিক আছে। এই জন্য এই মনকে জায়গা করে দেওয়ার জন্য, মনকে জায়গা দেওয়ার জন্য আমাদের যে ফুসফুস, আমাদের যে বা ফুসফুস, সেই বা ফুসফুস ছোট হয়ে গেছে এবং কিছুটা বাঁকা হয়ে গেছে। আমাদের বাঁ দিকের যে ফুসফুস, সেটা কিন্তু একটু ছোট, ডান ফুসফুস থেকে ছোট হওয়ার কারণটা হচ্ছে হৃৎপিণ্ডকে জায়গা করে দেওয়ার জন্য। তো এই যে আমাদের হৃৎপিণ্ড, এই হৃৎপিণ্ডের টোটাল 4টা চেম্বার রয়েছে। কয়টা চেম্বার? 4টা চেম্বার। নিম্ন শ্রেণীর প্রাণী যেরকম মাছের ক্ষেত্রে 2টো চেম্বার রয়েছে, কিন্তু উন্নতশীল, যত উন্নত হতে গেছে প্রাণীরা, তত কিন্তু চেম্বারের সংখ্যা বাড়ছে। এবং সবচেয়ে উন্নতশীল স্তন্যপায়ী, প্রত্যেকটা স্তন্যপায়ী এবং পক্ষী শ্রেণীরও 4টি প্রকোষ্ঠ থাকে হৃৎপিণ্ডের। এই 4টি প্রকোষ্ঠের উপরের যে প্রকোষ্ঠগুলো, উপরের যে প্রকোষ্ঠ, এগুলোকে আমরা বলি অলিন্দ। এগুলোকে আমরা কি বলি? অলিন্দ। এই জায়গাটা আমার একটু লাগবে, তো আমি একটু মুছে নিলাম। ওকে, তো উপরের গুলোকে আমরা বলি অলিন্দ, আর নিচের গুলোকে আমরা বলি নিলয়। নিচের গুলোকে কি বলি? নিলয়। ক্লিয়ার? তাহলে উপরের গুলোকে আমরা বলি অলিন্দ, আর নিচের গুলোকে বলি নিলয়। এবার দেখো, এই যে অলিন্দ, এই অলিন্দ তো একটা এখানে দেখতে পাচ্ছি, আর নিলয় তো একটা দেখতে পাচ্ছি, তো 4টা চেম্বার কোথায়? অ্যাকচুয়ালি এই অলিন্দকে এরকম ভাবে ডিভাইড করেছে একটা পর্দা। এই পর্দাটাকে আমরা বলি অন্ত অলিন্দ পর্দা। কি বলবো? অন্ত অলিন্দ পর্দা। এই অন্ত অলিন্দ পর্দা এই অলিন্দকে 2টো ভাগে বিভক্ত করে দিয়েছে। তো এই দিকেরটা হয়ে গেল আমাদের ডান অলিন্দ, আর এই দিকেরটা হয়ে গেল বাম অলিন্দ। তা আমরা এটাকে আমরা আমাদের ডান অলিন্দ লিখে নিলাম, আর এই দিকেরটাকে তাহলে আমরা কি লিখে নিব? বাম অলিন্দ। ওকে, আচ্ছা। এরপর দেখো নিলয়, ঠিক নিলয়কেও এরকম ভাবে একটা পর্দা 2টো ভাগে বিভক্ত করেছে। তো নিলয়কে, অলিন্দকে ভাগ করেছে তো অন্ত অলিন্দ পর্দা নাম হয়েছে, তো নিলয়কে ভাগ করেছে তো কি নাম হবে? নিশ্চয়ই অন্ত নিলয় পর্দা হবে। তাহলে অন্ত নিলয় পর্দা, নিলয়কে 2টো ভাগে বিভক্ত করেছে। এবার দেখো, এই যে ভাগ করার ফলে 2টো হয়ে গেল, তাহলে এই দিকেরটা হয়ে গেল আমাদের ডান নিলয়, আর এই দিকেরটা আমাদের কি হয়ে যাবে? তাহলে এই দিকেরটা হয়ে যাবে আমাদের বাম নিলয়, তাই তো? তাহলে এই হয়ে গেল আমাদের 4টা চেম্বার, যেই 4টা চেম্বারে আমাদের রক্ত কিন্তু অবস্থান করে, 4টা চেম্বারে রক্ত অবস্থান করে। এবার দেখো, আমাদের রক্ত অ্যাকচুয়ালি প্রথমে কোন চেম্বারে এসে উপস্থিত হয়, সারা দেহ থেকে কোন জায়গাতে এসে উপস্থিত হয়। তার জন্য আমি একটা ব্লু পেন ব্যবহার করব, কারণ হচ্ছে এই ব্লু পেন যেখানে আমি ব্যবহার করব, সেখানে মনে রাখবা সেটা হচ্ছে শিরা, কারণ শিরার মধ্যে সবসময় কোন রক্ত? দূষিত রক্ত বা CO2 রক্ত পরিবহন হয়। তো আমি শিরাকে হচ্ছে এই নীল বা হ্যাঁ নীল কালি দিয়ে ব্যবহার করব শিরাকে চিহ্নিত করার জন্য, আর ধমনীকে হচ্ছে ব্ল্যাক। তো দেখো, আমাদের প্রথমে এই জায়গাটায়, এই যে ডান অলিন্দ, এই ডান অলিন্দে প্রথমে হচ্ছে আমাদের রক্ত এসে উপস্থিত হবে। উপরের দিকে এরকম ভাবে একটা মোটা শিরা রয়েছে, এবং নিচের দিকে এই দিক থেকে প্রবেশ করেছে। তো এই জায়গাটা দেখালে অ্যাকচুয়ালি এটা 3D আমি দেখাতে পারছি না, তো আমি এই জায়গাটা করে দিলাম, কারণ এই দিক থেকে, ভিতর দিক থেকে প্রবেশ করেছে। তো 2টো এরকম ভাবে শিরা রয়েছে, যেই শিরা 2টো কি করেছে? এই জায়গাতে প্রথমে রক্তকে নিয়ে আসে, অর্থাৎ কোন রক্ত আসলো? এখানে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তকে এই জায়গাটা নিয়ে আসে। তো এই যে শিরাটা উপরের দিকে, তো এটাকে আমরা বলি ঊর্ধ্ব
মুহাশিরা, কারণ এটা উপরে রয়েছে। আর নিচের দিকে যেটা রয়েছে সেটাকে আমরা কি বলবো তাহলে? নিম্ন মুহাশিরা বলবো না? নিম্ন মুহাশিরা। তাহলে এই হচ্ছে আমাদের দুটো শিরা, যেই দুটো শিরা হচ্ছে মূলত এই জায়গাটাতে আমাদের যে রক্ত, সেই রক্তটাকে নিয়ে আসে। এছাড়াও আরও রয়েছে করোনারি সাইনাসও রয়েছে, যেখানে এখানে রক্ত নিয়ে আসে। তো যাই হোক, সেটা পরে বলছি, আপাতত দুটো মনে রাখো, একটা ঊর্ধ্ব মুহাশিরা এবং একটা নিম্ন মুহাশিরা। এই দুটো শিরা এই জায়গাটায় রক্তটা নিয়ে আসে, যে রক্তটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যুক্ত। এরপরে এই রক্তটা কি হয় না, এইদিকে হচ্ছে আমাদের গেট রয়েছে, এইদিকে আমাদের গেট রয়েছে, সেই গেটের মধ্য দিয়ে চলে আসে রক্তটা হচ্ছে নিচের দিকে, এবং এই জায়গাটায় যে রক্তটা আসলো অর্থাৎ ডান নিলয়ের মধ্যে, সেই রক্তটাও হবে কার্বন ডাইঅক্সাইড যুক্ত, কারণ কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তই আসে। এরপরে এই রক্তটা আমাদের চলে যায় কোথায়? ফুসফুসে। এখান থেকে রক্তটা চলে যাবে ফুসফুসে। তো যেহেতু বাইরের দিকে যাচ্ছে রক্তটা, তো আমরা জানি যে ধমনির মধ্য দিয়েই যাবে। তো এরকম ভাবে বাইরে যাচ্ছে রক্তটা। তো এখানে যাওয়ার পর এই দিকে হচ্ছে আমাদের একটা ফুসফুস রয়েছে, এইদিকে একটা ফুসফুস রয়েছে। তো এখান থেকে আমাদের ডিভাইড হয়ে যায় এই নালীটা। তো এইদিকে আমি এরকম ভাবে একটা ফুসফুস চিহ্নিত করলাম, আর এখানে যেহেতু হিজিবিজি অবস্থা, তার জন্য এখানে আরেকটা ফুসফুস চিহ্নিত করলাম ছোট করে। তো এইভাবে আমাদের এখান থেকে রক্তটা চলে গেল ফুসফুসে। ফুসফুসে কেন গেল? কারণ ফুসফুসেই রয়েছে আমাদের কি? অক্সিজেন। এখানে আমাদের অক্সিজেন রয়েছে। তো এই অক্সিজেন নেওয়ার জন্য এই যে নালীটা, এই নালীটা হচ্ছে নিয়ে গেল আমাদের কোথায়? আমাদের ফুসফুসে। এই নালীটার নাম কি? যেহেতু ফুসফুসে নিয়ে গেছে, তার জন্য এই নালীটার নাম হচ্ছে, আমি এখানে লিখলাম ফুসফুসীয় ধমনী। কেন এটা ধমনী? কারণ হচ্ছে যেহেতু রক্তকে বাইরে নিয়ে যাচ্ছে, আমরা বলেছিলাম রক্তকে যদি বাইরে নিয়ে যায় তাহলে ধমনী, তাহলে এটা হচ্ছে ধমনী, ফুসফুসীয় ধমনী। এবার এখানে রক্ত নিয়ে যাওয়ার পর এই কার্বন ডাই অক্সাইডটা ফুসফুসকে দিয়ে দিবে, ফুসফুসের অ্যালভিওলাই নিয়ে নিবে, আর অক্সিজেনটাকে দিয়ে দিবে রক্তকে। এবার অক্সিজেনটাকে যখন দিয়ে দিবে, সেই অক্সিজেনটাকে নিয়ে এরপরে আমাদের রক্তটা চলে আসবে শিরার মধ্য দিয়ে আবার এই জায়গায়, ঠিক আছে? এই জায়গায়। তো এই জায়গায় হচ্ছে এই ফুসফুস থেকে দুটো নালী রয়েছে, এবং এখান থেকেও পিছন দিক থেকে দুটো নালী সৃষ্টি হয়ে ওই দিক থেকে এসে এই জায়গাটায় প্রবেশ করে। তাহলে এখানে টোটাল 4টা এরকম ভাবে আমরা শিরা দেখতে পাবো। এই শিরাগুলো যেহেতু ফুসফুস থেকে এসেছে, তার জন্য এই শিরাগুলোর নাম হচ্ছে ফুসফুসীয় শিরা। এই শিরাগুলোর নাম কি? ফুসফুসীয় শিরা। তাহলে বোঝা গেল যে এখান থেকে রক্তটা ধমনী নিয়ে গেল দুটো ফুসফুসে, আর তারপরে সেইখান থেকে অক্সিজেন নেওয়ার পর শিরা কি করলো? রক্তটাকে নিয়ে আসলো এই জায়গাটায়। কোথায় নিয়ে আসলো এই জায়গাটা? এই জায়গাটা হচ্ছে বাম অলিন্দ। আগেই লিখে রেখেছি বাম অলিন্দ। তো বাম অলিন্দে এখন অক্সিজেন যুক্ত রক্ত রয়েছে, বাম অলিন্দে এখন অক্সিজেন যুক্ত রক্ত রয়েছে। এবং তারপরে এই অক্সিজেন যুক্ত রক্ত ধীরে ধীরে নিচের দিকে এইভাবে নামে। তো এখানে হচ্ছে দুটো এরকম গেট রয়েছে, সেই গেটকে পাশ করে নিচের দিকে নামলো। নিচের দিকে মানে কোথায়? বাম নিলয়ে এখন অক্সিজেন যুক্ত রক্ত রয়েছে, ঠিক আছে? এই গেটকে পাস করে নিচের দিকে নামলো। আচ্ছা, এই যে গেট বলছি, এখানে 3টা গেট বলছিলাম, এখানে 2টো গেট বলছিলাম। এই যে 3টা গেট, এই 3টা গেটের নামটা লিখে দিই, তাহলে তোমাদের মনে থাকবে। এই 3টা গেটের নাম হচ্ছে ত্রিপত্র কপাটিকা। আর এটা যেহেতু দুটো, তাহলে কি হবে? দ্বিপত্র কপাটিকা হবে। ত্রিপত্র কপাটিকা। ওকে, ক্লিয়ার? তাহলে এই দ্বিপত্র কপার টিকা দিয়ে হচ্ছে চলে আসলো এখানে। এখানে আসার পর এই যে রক্তটা, এই রক্তটা এবার কি হবে? আমাদের সারা দেহে ছড়িয়ে পড়বে। তো সারা দেহে এখান থেকে বাইরে নিয়ে যাওয়ার জন্য, অবশ্যই আমি বলেছিলাম যে বাইরে নিয়ে যাওয়ার জন্য ধমনী কাজ করবে। তো এখান থেকে এরকম ভাবে একটা মোটা ধমনী এরকম ভাবে রক্তটাকে বাইরের দিকে নিয়ে যায় এখান থেকে। এই ধমনীটার নাম হচ্ছে ঊর্ধ্ব মুহা ধমনী। কি নাম? ঊর্ধ্ব মুহা ধমনী। শুধু ঊর্ধ্ব মুহা ধমনী না, এটাকে অ্যাওর্টাও বলা হয়। কি বলা হয়? অ্যাওর্টা বলা হয়। খুবই ইম্পর্টেন্ট দুটো নামই। অ্যাওর্টার মধ্য দিয়ে সারা দেহে আমাদের রক্ত ছড়িয়ে পড়ে। তো এই তো হলো আমাদের যাত্রাপথ, যেই যাত্রাপথে আমাদের রক্ত হৃৎপিণ্ডে আসে এবং সারা দেহে ছড়িয়ে পড়ে। আমরা আরেকবার রিপিট করি, কোথা থেকে কোথায় রক্ত গেল। প্রথমে হচ্ছে ঊর্ধ্ব মহাশিরা এবং নিম্ন মহাশিরা দিয়ে রক্ত এখানে আসলো। কোথায় আসলো? ডান অলিন্দে। ডান অলিন্দ থেকে এই যে গেট, এই গেট যেটার নাম ত্রিপত্র কপাটিকা, এই গেট দিয়ে নিচের দিকে নামলো। যেই জায়গাটায় নামলো সেটার নাম ডান নিলয়। এই ডান নিলয় থেকে এরপরে কোথায় গেল না? চলে গেল আমাদের ফুসফুসে। দুটো ফুসফুস রয়েছে, দুটো ফুসফুসেই গেছে। এবার ফুসফুসে অক্সিজেন আছে, সেই অক্সিজেনকে নিয়ে কোথায় চলে আসলো? এই জায়গাটায়। কি নাম এই জায়গাটার? বাম অলিন্দ। এই বাম অলিন্দ থেকে রক্ত এবার কি হবে? এইখান থেকে নিচে নামবে। কোথায় নামবে? বাম নিলয়ে। বাম নিলয় থেকে এরপরে রক্তটা কি হবে? অ্যাওর্টা বা ঊর্ধ্ব মহাধমনীর মাধ্যমে সারা দেহে ছড়িয়ে পড়বে। তো এই হচ্ছে যাত্রাপথ। যেই যাত্রাপথটাকে আমরা কি করতে পারি? এখানে হচ্ছে লিখতে পারি, পরপর লিখতে পারি। প্রথমে হচ্ছে আমাদের যে ঊর্ধ্ব ও
নিম্ন মুহাশিরা, শিরা দিয়ে কোথায় আসলো? ডান অলিন্দে আসলো। ডান অলিন্দ থেকে কোথায় আসলো? বাম নিলয়, তাই তো? সরি, বাম নিলয় কেন হবে ভাই, ডান নিলয় তো হবে, এই পাশেই গেছে, তাহলে ডান নিলয়। ডান নিলয় থেকে কোথায় গেছে? ফুসফুস। কেউ লিখতে পারো যে হচ্ছে পালমোনারি, হ্যাঁ আচ্ছা, ফুসফুসীয় ধমনীকে পালমোনারি ধমনীও বলা হয়, এটাকে পালমোনারি ধমনীও বলা হয়, এটাকে তাহলে পালমোনারি শিরা বলা হবে। খুবই ইম্পর্টেন্ট, যে কোনো একটা নাম না, দুটো নামই মনে রাখতে হবে। তো ফুসফুসীয় ধমনী দ্বারা হচ্ছে কোথায় গেল? ফুসফুসে গেল, তো আমরা শুধু ফুসফুস লিখলাম, ফুসফুস। ফুসফুস থেকে কোথায় আসলো? না এই জায়গাটায়, যেটার নাম হচ্ছে বাম অলিন্দ। বাম অলিন্দ, বাম অলিন্দ থেকে কোথায় গেছে নিশ্চয়ই দেখতে পাচ্ছ, বাম অলিন্দ থেকে বাম নিলয়, বাম নিলয় থেকে সারা দেহ, সারা দেহ ছড়িয়ে পড়েছে। আবার সারা দেহ থেকে এই যে হচ্ছে ঊর্ধ্ব মুহাধমনী বা নিম্ন মুহাধমনী ও নিম্ন মুহাধমনী দিয়ে আবার ডান অলিন্দ। তো এইভাবে হচ্ছে চক্রাকারে আমাদের যে রক্তটা সেটা সবসময় ঘোরাঘুরি করছে। তো অবশ্যই এই জায়গাটা আমাদের খুব ভালো মতো মনে রাখতে হবে। এবার একটু তোমাদের এখান থেকে মনে রাখতে হবে, এখানে ব্যতিক্রমী দুটো জায়গা রয়েছে, যে দুটো জায়গা খুবই ইম্পর্টেন্ট। একটা হচ্ছে এই যে ফুসফুসীয় ধমনী, তো ফুসফুসীয় ধমনী বাইরে রক্ত নিয়ে যায় ঠিকই, তো বাইরে রক্ত নিয়ে যাওয়া, বাইরে রক্ত মানে হচ্ছে ফুসফুসে নিয়ে যাচ্ছে, তো বাইরে রক্ত নিয়ে যাচ্ছে ঠিকই, কিন্তু আমি বলেছিলাম যে ফুসফুস সব সময়, সরি ফুসফুস না, ধমনী সব সময় কি অক্সিজেন যুক্ত রক্ত নিয়ে যায়। খুবই গরম ভাই, খুবই ঘেমে টেমে একাকার অবস্থা, তাই একটু মাইন্ডসেটও পরিবর্তন হচ্ছে। তো যাই হোক, যেটা বলছিলাম যে ধমনী সবসময় যখন বাইরে রক্ত নিয়ে যায় তখন অক্সিজেন যুক্ত রক্ত নিয়ে যায়, কিন্তু এই যে ধমনীটা যেটা হচ্ছে একটা ব্যতিক্রমী ধমনী, এ কিন্তু কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত নিয়ে যাচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে যে ফুসফুসে যেটা নিয়ে যাচ্ছিল কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত নিয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে আমাদের শরীরে একটা ব্যতিক্রমী ধমনী, যেই ধমনীটা কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত বহন করে। খুবই গুরুত্বপূর্ণ, নাম কি? ফুসফুসীয় ধমনী বা পালমোনারি ধমনী বা পালমোনারি আর্টারি বলতে পারো। তো সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত বহন করে, এটা হচ্ছে আমাদের শরীরে একমাত্র ব্যতিক্রমী ধমনী। আর কি একটা, সেটা হচ্ছে শিরা। আমরা বলেছিলাম শিরা যেটা হচ্ছে ফুসফুসে রক্তকে নিয়ে আসে, সরি ফুসফুস বলি কারণ হৃৎপিণ্ডে রক্তকে নিয়ে আসে। তো হৃৎপিণ্ডে যখন রক্ত নিয়ে আসে তখন কিন্তু কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত নিয়ে আসে, কিন্তু এই যে শিরাগুলো যেগুলো হচ্ছে আমাদের ফুসফুস থেকে সৃষ্টি হয়েছে এবং এই জায়গাটায় অর্থাৎ বাম অলিন্দে নিয়ে আসছে, তো কিন্তু এই শিরাগুলো কিন্তু অক্সিজেন যুক্ত রক্তকে নিয়ে আসছে, কারণ ফুসফুস থেকে অক্সিজেন নিয়ে আসছিল তারা। তো অক্সিজেন যুক্ত রক্ত যখন নিয়ে আসছে তখন এই শিরাটাও হয়ে যাচ্ছে ব্যতিক্রমী একটা শিরা, যে কিন্তু অক্সিজেন যুক্ত রক্ত বহন করছে, যেটাকে আমরা ফুসফুসীয় শিরা বা পালমোনারি ভেইন বলবো। ফুসফুসীয় শিরা বা পালমোনারি ভেইন একটি ব্যতিক্রমী ভেইন বা ব্যতিক্রমী শিরা। আশা করছি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। এবার চলো আমরা আমাদের যে এই যে হচ্ছে সংবহন, এই সংবহনটাকে একটু দেখি কিভাবে হয়। দেখো উপরের এই জায়গাটা একসঙ্গে সংকোচন হয়, যখন এটা সংকোচন হয় হৃৎপিণ্ডের এই সংকোচনকে বলা হয় সিস্টোল। হৃৎপিণ্ডের সংকোচনকে কি বলা হয়? হৃৎপিণ্ডের সংকোচনকে বলা হয় সিস্টোল। সিস্টোল মানে হচ্ছে হৃৎপিণ্ডের সংকোচন, আর প্রসারণকে বলা হয় ডায়াস্টোল। ডায়াস্টোল মানে প্রসারণ। দেখো প্রথমে রক্ত যেহেতু এখানে প্রবেশ করেছিল তার মানে এটা কি ছিল? প্রসারিত অবস্থায় ছিল। প্রথমে আমরা কি বলেছিলাম? রক্ত এখানে আসলো, তাহলে এখানে যখন রক্ত আসছে তার মানে ওটা তখন প্রসারিত অবস্থায় থাকছে। প্রসারিত না হলে তো হচ্ছে কি রক্ত ঢুকতে পারবে না। যদি সংকুচিত অবস্থায় থাকে, একটা বেলুনকে যদি সংকুচিত করে যায় তাহলে ওখানে হাওয়া থাকবে না, আর যখন প্রসারিত করে দিবে তার মানে ওখানে হাওয়া আছে। তো ঠিক একই রকম এটা যখন প্রসারিত অবস্থায় থাকছে তখন এখানে কি রক্ত প্রবেশ করছে। তাহলে এই যে প্রসারণ, এটাকে কি বলবো আমরা? ডায়াস্টোল। ডায়াস্টোল মানে প্রসারণ। তাহলে এটা প্রসারিত অবস্থায় আছে। তো এটা যখন প্রসারিত অবস্থায় আছে মানে অলিন্দ, তখন কিন্তু নিলয় সংকুচিত অবস্থায় থাকে। নিলয় যখন সংকুচিত অবস্থায় থাকছে তখন কি ঘটছে দেখো, এটা যদি সংকুচিত অবস্থায় থাকে তখন এখান থেকে রক্ত কি হচ্ছে? ফুসফুসে চলে যাচ্ছে, আর এখান থেকে রক্ত কি হচ্ছে? সারা দেহের মধ্যে এওর্টা বা ঊর্ধ্ব মুহাধমনীর মাধ্যমে সারা দেহে ছড়িয়ে পড়ছে। তাহলে এটা সংকুচিত অবস্থায় বা সিস্টোল অবস্থায় যখন থাকছে। আর এটা যখন প্রসারিত অবস্থায়, যখন এটা সংকুচিত অবস্থায় তখন এটা প্রসারিত অবস্থায়, তখন কি হচ্ছে? সারা দেহের রক্ত এই জায়গাটায় প্রবেশ হচ্ছে, আর এই জায়গাটা কি হচ্ছে? ওই ফুসফুস থেকে রক্তটা আসছে, তাহলে এই জায়গাটা তখন ভরছে। আর এটা যখন সংকুচিত হচ্ছে এখান থেকে ফুসফুসে যাচ্ছে এবং এখান থেকে সারা দেহে ছড়িয়ে পড়ছে। তো এইভাবে সিস্টোল এবং ডায়াস্টোল দুটোই, এটা যখন সিস্টোল হচ্ছে এটা ডায়াস্টোল, এটা যখন সিস্টোল এটা তখন ডায়াস্টোল, এইভাবে কিন্তু এটা কমপ্লিট হয়। এবার কথা হলো, এটা যখন সংকুচিত হচ্ছে তখন কিন্তু উপর থেকে যেহেতু রক্ত এখানে আসছে, তো নিচ থেকে উপরের দিকে যাওয়ার কথা, তাই না?
তো নিচ থেকে আর উপরের দিকে যেতে পারে না, এর কারণ হচ্ছে এই গেটগুলো একমুখী, অর্থাৎ ত্রিপত্য কপাটিকা এগুলো একমুখী, এই দিকে খুলবে ওই দিকে খুলবে না, মানে ঠিক দরজার মতো আমাদের একদিকে খুলবে। তো এই উপরের দিকে আর খুলতে পারে না, এই জন্য এই দিকে রক্তটা চলে যায়। ঠিক একই রকম এখান থেকে যখন এখানে রক্ত আসে, তো এটা যখন সংকুচিত অবস্থায় থাকছে তাহলে উপরে রক্ত চলে যাওয়ার কথা, উপরে যায় না কেন? কারণ এই যে দ্বিপত্য কপাটিকা এগুলো একমুখী, মানে নিচের দিকে খুলবে উপরের দিকে খুলবে না, এই জন্য সারা দেহের মধ্যে ছড়িয়ে পড়ে। আচ্ছা, তো এবার কথা হলো রক্তটা এখানে প্রেসার ক্রিয়েট করার পর উপরের দিকে তো গেল, উপরের দিকে গেল, কিন্তু যখন এটা প্রসারণ হচ্ছে তখন রক্তটা আবার এখান থেকে নিচের দিকে নেমে যাওয়ার কথা না? এখান থেকে নিচের দিকে নেমে এখানে চলে আসার কথা, এখান থেকে নিচের দিকে নেমে এখানে চলে আসার কথা, কারণ এখানে চাপ প্রয়োগ করে উপরের দিকে গিয়েছিল, তাহলে এটা যখন প্রসারণ হবে উপর থেকে নিচের দিকে নেমে যাবে। তো ঘটনাটা ঘটে না এরকম, এর কারণ হচ্ছে এখানে একটা গেট থাকে, যেই গেটটা এখানে চাপ প্রয়োগের ফলে উপরের দিকে খোলে, কিন্তু যখন উপর থেকে রক্ত নামে তখন এটা বন্ধ হয়ে যায়। এই গেটটাকে বলা হয় পালমোনারি কপাটিকা। কি বলা হয়? পালমোনারি কপাটিকা। ওকে, পালমোনারি কপাটিকা, আশা করি দেখতে পাচ্ছ। আর এই যে গেটটা, যেই গেটটা হচ্ছে এই দিক থেকে রক্ত এখানে আসতে দেয় না, এই গেটটাকে বলা হয় অ্যাওর্টিক কপাটিকা। এটাকে কি বলা হয়? অ্যাওর্টিক কপাটিকা। অ্যাওর্টিক কপাটিকা। তো এইভাবে হচ্ছে আমাদের কিন্তু গেটগুলো বন্ধ হয়ে যায়, এবং এই যে গেট বন্ধ হয়ে যাওয়া, যখন গেট বন্ধ হয়ে যায় উপর থেকে নিচের দিকে নামার ফলে, তখন কিন্তু আমাদের প্রথম এই যে এই জায়গাটায় হচ্ছে শব্দ শোনা যায়, যেই শব্দটাকে আমরা হৃৎপিণ্ডের দুটো শব্দ, একটাকে মানে মেইন দুটো শব্দ, একটাকে বলা হয় লাভ, একটাকে বলা হয় ডাব, লাভ এবং ডাব। ঠিক আছে, তো যখন হচ্ছে উপর দিক থেকে রক্ত উপরের দিকে যায় এবং উপর দিক থেকে আবার যখন নিচের দিকে নামে, তখন এই গেট যে বন্ধ হয়ে যায়, তখন কিন্তু আমাদের হচ্ছে হৃৎপিণ্ডে শব্দ শোনা যায়। তো এটা হচ্ছে দ্বিতীয় শব্দ। আর প্রথম শব্দটা যখন এটা সংকুচিত হয়, তখন হচ্ছে এই যে গেট দুটো বন্ধ হয়ে যায়, এই গেট দুটো বন্ধ হওয়ার জন্য প্রথম শব্দ যেটাকে আমরা লাভ বলি, এবং পরবর্তী শব্দটা উপর থেকে যখন নিচের দিকে নামে তখন এই গেটগুলো বন্ধ হয়, তখন সেটাকে আমরা ডাব বলি। এবং আমাদের এই হৃৎপিণ্ডের যে সংকোচন, এই সংকোচন সৃষ্টি হওয়ার জন্য আমাদের কতগুলো কি থাকে? কলা থাকে। কতগুলো কলা থাকে? এই জায়গাটাকে আমি একটু মুছছি। কিরে ভাই, কালি উঠছে না। ওকে, তো এই জায়গাটা একটু মুছে নিলাম। তো দেখো সেই কলাগুলোকে আমরা প্রথমে হচ্ছে এখানে এক ধরনের কলা থাকে যেটাকে আমরা এসএ নোড বলি। এসএ নোড, এই এসএ নোড প্রথম আমাদের স্পন্দন সৃষ্টি করে, এবং এই এসএ নোড থেকে বার্তা ধীরে ধীরে চারিদিকে ছড়ায়, এই জন্য চারিদিকে ছড়াতে একটু দেরি হয়, তো এই জন্য স্পন্দনটা একটু সময় লাগে। এরপরে চলে আসে এই জায়গাটায় যেটাকে বলা হয় এভি নোড। এভি নোড, তাহলে এসএ নোড থেকে চলে যায় এভি নোডে। কিন্তু এসএ নোড এবং এভি নোডের মাঝখানে আরো এক ধরনের তন্তু থাকে যেগুলোকে অন্তর্নোডীয় তন্তু বলা হয়। এর মাঝখানে আবার কে থাকে? অন্তর্নোডীয় তন্তু। নোডীয় তন্তু। এরপরে এভি নোড থেকে চলে যায় এইদিকে যে কলাগুলো রয়েছে, এই কলাগুলোকে হিজের বান্ডিল বলা হয়। কি বলা হয়? হিজের বান্ডিল। এবং এই হিজের বান্ডিল এরপরে চারিদিকে এই বার্তাগুলোকে ছড়িয়ে দেয়, এরপরে চলে যায় পারকিঞ্জির তন্তুতে। পারকিঞ্জি তন্তু। তো আমাদের হৃৎপিণ্ডের যে সংকোচন প্রসারণ আমরা জানি 1 মিনিটে কতবার হয়? 1 মিনিটে হচ্ছে 72 বার, প্রায় 72 বার। কেউ যদি 68 থেকে 80 বার লিখে তাও কিন্তু সমস্যা নেই, 1 মিনিটে, পার মিনিটে। ঠিক আছে, পার মিনিটে। এবার যদি বলি একবার সংকোচন প্রসারণ হতে বা একবার আমাদের হচ্ছে হৃৎপিণ্ডের যে হার্টবিট সেটা সৃষ্টি হতে কতক্ষণ সময় লাগে, তাহলে এটাকে আমরা কি 60 সেকেন্ড দিয়ে ভাগ করে দিব। তাহলে যদি ভাগ করে দিই, অ্যাকচুয়ালি এটাকে না, এটা দিয়ে ভাগ করব, তাহলে আমাদের যেটা বেরোবে সেটা হচ্ছে 0.8 সেকেন্ড। 0.8 সেকেন্ড, তাহলে 0.8 সেকেন্ডে আমাদের একটা বিট সম্পন্ন হয়। বোঝা গেছে? কেউ যদি লিখে দেয় যে আমাদের 1 মিনিটে 72 বার, কোনো সমস্যা নেই। এবং এই হার্টবিট আমরা মাপি হচ্ছে আমাদের যে ধমনীতে, সেই ধমনীতে আমরা মাপতে পারি, এবং 0.8 সেকেন্ডে আমাদের একটা বিট সম্পন্ন হয়। যাই হোক, এখানে দেখো আমাদের এসএ নোড কি? এক ধরনের হচ্ছে তন্তু, যেই তন্তুগুলো বা এক ধরনের পেশি বলতে পারো, যেই পেশিগুলো প্রথম হৃৎস্পন্দন সৃষ্টি করে। আমাদের হৃৎপিণ্ড তোমরা জানো সারা জীবন কি করে? সংকোচন প্রসারণ করে, কখনো কি ক্লান্ত হয় না। যেদিন বন্ধ হয়ে যাবে সেদিন কিন্তু আমরা পৃথিবী থেকে বিদায় নিয়ে নিব। তো এই এসএ নোড থেকে এভি নোড, এই এসএ নোডের পুরো নাম হচ্ছে সায়ানো এট্রিকুলার নোড। সায়ানো এট্রিকুলার নোড। এবং এখান থেকে বার্তা যখন এভি নোডে যাবে, অন্তর্নোডীয় তন্তুতে যদিও আগে যাবে, তো এর নাম হচ্ছে এট্রিও ভেন্ট্রিকুলার নোড। ঠিক আছে, তাহলে এখান থেকে বার্তা এখানে আসলো। এরপরে এখান থেকে বার্তা যাবে হিজের বান্ডিল, এখান থেকে ছড়াবে, এবং তারপরে হচ্ছে পারকিঞ্জির তন্তু। তো এইভাবে কিন্তু আমাদের বার্তাটা
ছড়ায় গোটা হৃৎপিণ্ডে এবং সংকোচন প্রসারণটা টোটাল কমপ্লিট করে। এবং এই এসএ নোডকে পেস মেকার বলা হয়, এটা মনে রাখবে, একে পেস মেকার বলা হয়। ঠিক আছে, এসএ নোডের আরেকটা নাম পেসমেকার বা সায়ানো অ্যাট্রিকুলার নোড, আর এটার নাম হচ্ছে এট্রিও ভেন্ট্রিকুলার নোড। তো মোটামুটি এই হলো আমাদের হৃৎপিণ্ড সংক্রান্ত আলোচনা। অনেক আলোচনা এখানে রয়েছে, যাই হোক যতটুকু পেরেছি আলোচনা করেছি। এছাড়াও বেশ কিছু অংশ বাদ পড়ে গেছে, পরে আরেকটি ভিডিও করব যেখানে কিন্তু আমাদের হৃৎপিণ্ড সংক্রান্ত আরও আলোচনা থাকবে। এছাড়াও আমাদের হৃৎপিণ্ডকে দ্বিচক্রী হৃৎপিণ্ড কেন বলা হয়, ভেনাস হৃৎপিণ্ড কি, এগুলো নিয়ে কথা বলার চেষ্টা করব এবং হৃৎপিণ্ড সংক্রান্ত বিভিন্ন যে রোগ বা আমাদের মনের যে অসুখ সেগুলো সম্পর্কে কথা বলার চেষ্টা করব। ততক্ষণ সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের ভিডিওতে।